বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্টেপ ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি তানিয়া হারুন। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম মহানগর ও বান্দরবান জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব রাঙামাটি জেলার বিএনপির প্রার্থীর কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার গঠন করবে। আমি আমার নির্বাচনের ব্যাপারে আশাবাদী। আমি তারেক রহমান সাহেব সমস্ত কিছু বিবেচনা করে আমাকে যোগ্য মনে করে আমাকে রাঙামাটি আসনে সংসদীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আশা করি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাঙামাটি একটা সুস্থ নির্বাচন হবে, আমার বিশ্বাস। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন রাঙামাটি জেলার জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচন পরিবেশ এখনো সুস্থ আছে, আশা করি সুষ্ঠু একটা নির্বাচন হবে। জয় হলে রাঙামাটি জেলা, পার্বত্য জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আমি একসাথে নিয়ে কাজ করব। নির্বাচনে আমি বিপুলভাবে জনগণের আমাকে ভোট দিবে সেরকম আমি সাড়া পাচ্ছি এবং শতভাগ আমি আশাবাদী জয়ের জন্য। তবে দুটি উপজেলায় আমি ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করি। ভোটারেরা এখনো কিন্তু আতঙ্কের মধ্যে আছে। তারা যদি যথাযথভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, নিজের পছন্দের ব্যক্তিকে যদি, পছন্দের প্রার্থীকে যদি ভোট দিতে পারে এবং নির্বিঘ্নে নিরাপদে যদি ঘরে ফিরতে পারে, তবে তারা ভোট কেন্দ্রে যাবে। এই ভোট কেন্দ্রে যাওয়ার ভোটারদের এই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং তারা যদি ভোট দিতে পারে আমি নিশ্চিত আমি জয়ী হব। এবারে নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে রাঙামাটি জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। নারীদেরকে প্রাধান্য দিয়ে তারা কাজ করবেন, নারীদেরকে সুযোগ সুবিধা দিবেন। আমি শুধু এটুকু প্রত্যাশা করি তাদের যে নির্বাচনী ইস্তেহার, তারা যেন নির্বাচনের পরেও তাদের এই কমিটমেন্ট গুলো রাখুক এবং নারীদের জন্য কাজ করুক। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং যে নারী পুরুষ উভয়কে নিয়ে কাজ করবেন এবং নারীদের যে ব্যাপারটা আছে এটা নিয়ে যেন উনি মতো কাজ করেন। এবং আমরা চাই হচ্ছে যে যেহেতু অনেক নারী এখন আমাদের পিছিয়ে আছে, এই নারীরা যাতে সামনে এগিয়ে কাজ করতে পারে। এই পর্যায়ে রাঙামাটি জেলার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। প্রতিনিয়ত আমরা চেকপোস্ট স্থাপন করি এবং বিভিন্ন জায়গায় যারা অপরাধী, যারা সন্ত্রাসী বা ওয়ারেন্টভুক্ত যে সমস্ত আসামি আছে, মামলার যে সমস্ত আসামি আছে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করি। ভোটের প্রচারণা কার্যক্রমে আছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে একটা খুব চমৎকার কোরিলেশন হয়েছে এবং আমরা আচরণ বিধিগুলো তাদের পর্যন্ত পৌঁছতে পেরেছি। একাধিকবার তাদের সাথে আমরা কথা বলেছি এবং আচরণ বিধিটা যেন তারা মেনে নির্বাচনের প্রচারণা কার্যক্রম করে থাকে। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন রাঙামাটি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক। ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। জানতে চাই, প্রচারণায় প্রার্থীরা যে উন্নয়ন এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, দুর্নীতি প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে সেই প্রতিশ্রুতিগুলো আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? রাঙ্গামাটিতে এখন চমৎকার ভোটের হাওয়া বিরাজমান। প্রার্থীরা নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু একটাই আশঙ্কা, রবি ঠাকুরজি ঠিক যেমনটা বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিই প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। এই প্রতিশ্রুতির ভঙ্গ করার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি আমরা একটু এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে রাঙ্গামাটির যে অপার সম্ভাবনা আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের প্রাকৃতিক সম্পদ যেমন আছে তেমনি হিউম্যান রিসোর্সও আছে। এই হিউম্যান রিসোর্স এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমাদের সম্মানিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, আমাদের যে এমপি নির্বাচিত হবেন, তিনি যদি দুর্নীতি এবং
বৈষম্যটা যদি কমিয়ে আনতে পারেন। দেখুন, রাঙ্গামাটিতে পাহাড়ের আনাচে কানাচে উন্নয়ন হয় বলে অনেক সময় দুর্গমতার কারণে সবকিছু সুষ্ঠুভাবে মনিটরিং করা যায় না বলে দুর্নীতির একটা সুযোগ থেকে যায়। এই মনিটরিং ব্যবস্থাটা যেমন ডেভেলপ করতে হবে, তেমনি আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনে যে দুর্নীতি বিরোধী যে কঠোর অবস্থানটা, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে রাঙ্গামাটির অবস্থা অবশ্যই উন্নত হবে। আমাদের 720 বর্গ কিলোমিটারের একটি লেক আছে, আমাদের 6116 বর্গ কিলোমিটারের ভূমি আছে। এই লেক এবং ভূমিকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমাদের জীবনমানের অবস্থার উন্নয়ন হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অভিযাত্রায় পৌঁছতে পারি। আমরা বারবার বলছি যে দুর্নীতি বিরোধী কার্যক্রমগুলো করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স, এই সব কিছুই কিন্তু অতীতে খুব একটা কাজ করেনি। সেই কাজ করেনি বলে রাঙ্গামাটির মতো একটি সম্ভাবনাময় জেলা যে তিমিরে ছিল, সেই তিমিরে রয়ে গেছে। এখানে কর্মসংস্থানের প্রচন্ড অভাব। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজিরা শিক্ষিত হয়েছে, কিন্তু একটা গার্মেন্টস পর্যন্ত এখানে নেই যেটা দিয়ে কর্মসংস্থান হতে পারে। কাজেই এই কর্মসংস্থান এবং যে বন্টনের যে বৈষম্যটা আছে, সেই বন্টনের বৈষম্যটা আমাদের লাঘব করতে হবে। আমরা আমাদের নিশ্চয়ই প্রার্থীরা নিশ্চয়ই সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সবাইকে। আপনাকে ধন্যবাদ ওমর ফারুক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন রাঙ্গামাটি জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত রঞ্জন চৌধুরী, আপনি মাঠ পর্যায়ে আছেন, সাধারণ মানুষদের সাথে কথা বলছেন। মানুষ প্রার্থীদের কাছে আসলে কোন প্রত্যাশা সবচেয়ে বেশি রাখছে, তাদের ভাবনাগুলো এবারে নির্বাচন ঘিরে আপনার কাছে জানতে চাই। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি অনেক বেশি জোর দিচ্ছে এবং তারা জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। ঠিক তেমনি ভোটাররা যারা আছেন তাদেরও কিছু প্রত্যাশা আছে প্রার্থীদের কাছ থেকে। তারা নির্বাচিত হলে কেমন ভাবে তারা দেখতে চান যে তারা এই পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটিটাকে কিভাবে তারা পরিচালনা করবে, সেটিও তাদের কিছু প্রত্যাশা আছে। তা আমি এখন যেটি রাঙামাটির কলেজ গেট এলাকায় আছি, এখানে যে সাধারণ যে ভোটাররা আছেন তাদের কাছ থেকে জানতে চাইবো এই নির্বাচনে যেসব প্রার্থীরা আছেন যারা নির্বাচিত হবেন তাদের কাছে তারা কি প্রত্যাশা করছেন এই ভোট নিয়ে। আপনি কি প্রত্যাশা করেন আসলে এই নির্বাচনের এই ভোটকে কেন্দ্র করে এবং কেন প্রার্থী নির্বাচিত হতে চান? যেরকম আগামীর ভোটে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি এমন একটি প্রার্থী চাই যেখানে থাকবে না সমতল এবং পাহাড়ে, আমরা পাহাড়ি জনগণ আদিবাসীর মধ্যে যেখানে বৈষম্য থাকবে না, নিরপেক্ষভাবে যেভাবে আমরা অন্য বর্ণ শিক্ষা চিকিৎসার মধ্যে আমরা যাতে মৌলিক অধিকার থেকে কখনো বঞ্চিত না হয়। দেখেন আপনারা পাহাড়ে এবং সমতলে যেভাবে একটা বৈষম্য শিকার হয়, যেখানে হয়তোবা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, সেসব যাতে বৈষম্যতা না হয় আমরা সেরকম আগামীর বাংলাদেশ প্রত্যাশা করি। বৈষম্যহীন একটি পার্বত্য চট্টগ্রামের প্রত্যাশা করছেন একজন ভোটার। আমি আরেকজনের কাছে জানতে চাই যে তিনি কি ভাবছেন আসলে এই আগামীর যে নির্বাচন হবে সেটিকে কেন্দ্র করে। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, যাতে নিরাপদ নির্বিঘ্নে আমরা ভোটটা দিতে পারি যার যার ভোট। তো এই অত্র এলাকার যাতে উন্নয়ন হয়, সারা বাংলাদেশের জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে, বসবাস করতে পারে, থাকতে পারে এবং শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে যাতে অগ্রাধিকার পায় এবং দেশে যাতে সম্প্রীতি বজায় থাকে এবং মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যেমন উন্নয়ন এবং পাশাপাশি পাহাড়ি বাঙালিদের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনের পাশাপাশি একটি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম যিনি গঠন করতে চান, কাজ করবেন, তেমন প্রার্থী বিজয়ী হয়ে আসুক বলে মনে করছেন এখানকার সাধারণ ভোটার। তানিয়া, এই ছিল রাঙামাটি থেকে। দর্শক, অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি রাঙামাটি জেলা নিয়ে, এই অংশে আলোচনা করব কক্সবাজার জেলা নিয়ে। ভোটের লড়াই এখন চরম ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপি প্রার্থীরা।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে, মুক্তভাবে, স্বাধীনভাবে। এটাই গণতন্ত্রের নতুন করে ভিত্তি রচনা হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিকভাবে শক্তিশালী রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে পারবে, যাতে করে ভবিষ্যতে আর গণতন্ত্র হুমকির মুখে না পড়ে। অপপ্রচার মানে সেটা হচ্ছে তাদের ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তারা যেভাবে অপপ্রচার করে সেটার শিকার হচ্ছি, সেটার জবাব আমরাও দিচ্ছি। তবে যদি একটা সূক্ষ্ম কারচুপির মতো একটা আভাস পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন কক্সবাজার জেলার জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রার্থীরা। নারী সমাজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে চকরিয়া পেকুয়া ইনশাআল্লাহ 1991 সনের আপনার প্রতিফলন ঘটবে। কিছু ব্যক্তি বা কিছু নেতা অনেকটা বেসামাল বক্তব্য দিচ্ছেন, মানুষের ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। আসলে আমি মনে করি যে এগুলো রাজনৈতিক সৌন্দর্যের বিপরীত। গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করবে, পছন্দনীয় প্রার্থীকে ভোট দেবে, তার জন্য প্রচারণা চালাবে। এক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি এগুলো গণতন্ত্রের সাথে মানায় না। সকল মানুষের কাছে আমাদের প্রচারণা পৌঁছেছে, আমরা লোকেদের সাড়া পাচ্ছি। মানুষজন বিকল্প নেতৃত্ব তৈরি করতে চাই। তরুণ হিসেবেও ব্যাপক মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরেও এবার নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচনে কক্সবাজার জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। আমি চাইব নির্বাচনে যেন সুন্দরভাবে একটা নারীদের অবস্থান দেওয়া হোক, যাতে তারা কর্মসংস্থান আরো বৃদ্ধি করতে পারে। নির্বাচনে যারা আসুক, যারাই ক্ষমতায় আসুক, তবে নারীদের অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, সব ক্ষেত্রে নারীর অবদান রয়েছে। নারীদের উপর বিভিন্ন ধরনের আপনার বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, যেটা হচ্ছে আশা রাখছি এই যে নতুন সরকার গঠন হবে তারা সেদিকে দৃষ্টি দিবে। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে নারীদের অধিকার তো নিশ্চিত হবেই, ঘরে বাইরে কর্মক্ষেত্রে। আমরা চাইব এই পর্যায়ে জেলা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। যে সংসদ নির্বাচন আছে, এই সংসদ নির্বাচনকে আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে আসলে সর্বোচ্চ সংখ্যক পুলিশ আমরা ডেপ্লয় করেছি। এছাড়া আমাদের রেঞ্জ অফিস থেকেও আমরা কিছু পুলিশ সদস্যদেরকে আমরা নিয়ে আসছি, যাতে করে আমরা নিরাপত্তাটা আরো ভালোভাবে দিতে পারি। ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলালুদ্দিন। জনাব আনম হেলালুদ্দিন, আপনাকে স্বাগত স্টেপ ভোটের হাওয়ায়। জানতে চাই, পর্যটন নির্ভর কক্সবাজারে প্রার্থীরা কি নাগরিক সমস্যাগুলোকে নির্বাচনী যেই প্রতিশ্রুতি সেখানে যথাযথভাবে আনতে পারছে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন কক্সবাজার হচ্ছে শান্তির শহর। এই পর্যন্ত কক্সবাজারে আমরা যতটুকু দেখেছি, কক্সবাজারের 4টা সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজার 1, যেখানে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কক্সবাজারের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব এবং জামাত ইসলাম থেকে আপনার তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, একজন আরেকজনের খোঁজ খবর নিচ্ছেন। এতে করে কক্সবাজার 1 সংসদীয় আসনের সাধারণ জনগণ খুবই উৎফুল্ল। আসলে জনগণ চায় তারা তাদের ভোটাধিকারটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যেন প্রয়োগ করতে পারে। ভোটাধিকার প্রয়োগের পরে এই ভোটের রেজাল্ট নিয়ে যেন কোনো ধরনের কারচুপি না হয়, মেটিকুলাস ডিজাইন না হয়, এটাও তারা প্রত্যাশা করে। কারণ ভোট হচ্ছে গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ভোট যত সুন্দরভাবেই মানুষ দিতে পারবে, গণতন্ত্রের ভিত্তি তত মজবুত হবে। পাশাপাশি আপনার সংসদীয় আসন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, সেখানে জামাত ইসলামের জাতীয় নেতৃত্ব হামিদুর রহমান আজাদ সাহেব, তিনি বিএনপি প্রার্থী জনাব বিএনপি আলমগীর ফরিদের সাথে তিনি দুজনেই খুব উল্লেখযোগ্য নেতা।
তারাও একজন আরেকজনের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। নিশ্চয়ই জনাব আনম হেলালুদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন কক্সবাজার জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। রুমি, মাঠ পর্যায়ে প্রতিনিয়ত আপনি কথা বলছেন ভোটারদের সাথে, তারা কতটা আশাবাদী এবারে নির্বাচন নিয়ে? স্থানীয় কক্সবাজারে কিন্তু সারা দেশের মতো নির্বাচনী হাওয়া বইছে এবং সেই সাথে নির্বাচনী উত্তাপ কিন্তু পুরো কক্সবাজারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে কক্সবাজারের যে 7টি আসন 18 জন প্রার্থী নির্বাচনী মাঠে দিনে রাতে গামজরা পরিশ্রম করছেন। একেবারে এই প্রার্থীদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগও আমরা শুনেছি। সেই সঙ্গে প্রার্থীদের যারা কর্মী সমর্থক তাদের মধ্যেও পাল্টা অভিযোগ এ ধরনের কথা শুনতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এ ধরনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তো এই মুহূর্তে আমরা কক্সবাজারের ভোটের হাওয়া জানতে কক্সবাজারের বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে কথা বলছি। এই মুহূর্তে একজন আইনজীবীর সঙ্গে কথা বলে কেমন নির্বাচন চান এবং কি ধরনের জনপ্রতিনিধি প্রত্যাশা করেন? কেমন নির্বাচন চাই সেটা হচ্ছে যে অবশ্যই একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন অবশ্যই চাই। আর যদি বলা হয় কেমন নেতা চাই, সেটা হচ্ছে যে যিনি সামগ্রিক উন্নয়ন করবেন, মানুষের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ রাখবেন না, নির্বাচিত হওয়ার পরে সব দলের মানুষকে নিয়ে, সব বর্ণের মানুষকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করবেন। এই ধরনের। ধন্যবাদ। এই মুহূর্তে একজন সংবাদকর্মী আছেন, আমি তার কাছ থেকে নির্বাচনের কেমন প্রতিশ্রুতি জনগণের সংক্ষেপ যদি বলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি চাই যেই নেতারা এখানে নির্বাচন করছেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে, পাশাপাশি আমাদের যে পর্যটন, চিংড়ি ঘের সহ সারা এখানে সীমান্ত সমস্যা আছে, পাশাপাশি রোহিঙ্গা সমস্যা আছে, এগুলো সমাধান করবেন এমন নেতাই আমরা এখানে নির্বাচিত হোক সেটি চাই এবং অবশ্যই শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই। এখানে আপনাকে ধন্যবাদ রুমি, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুমি। স্টেপ ভোটের হাওয়াই ছিল এখনকার মতো। বিবিসির সঙ্গে থাকুন।